জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল সংসদের ষষ্ঠমন্ত্রী গণভোট মানার আহ্বান বিরোধী দলের। আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তন্ত্রে মন্ত্রে হওয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করছে সরকার। সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ফসলি জমির মাটি কাটলে কঠোর ব্যবস্থা। পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী। 3 দিন করে অনলাইন অফলাইনে পাঠদানের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের। সারা দেশে হাওয়ার সংক্রমণ বেড়েই চলছে, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। হাসপাতালে বাড়ছে রোগী, বাদ পড়া এলাকায় টিকা দেবে সরকার। এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না, আরও 2,60,000 টন তেল কেনার সিদ্ধান্ত। নারায়ণগঞ্জে 35,000 লিটার ফার্নেস অয়েল জব্দ। শাপলা গণহত্যায় জড়িতদের ছাড় নয়, জানালেন চিফ প্রসিকিউটর। কারাগারের সাবেক ডিআইজি আব্দুল জলিল, ফের রিমান্ডে খালেদ। এবং ইরান যুদ্ধের ব্যয় মেটাতে হিমশিম যুক্তরাষ্ট্র, আরব দেশগুলোর ঘাড়ে চাপানোর চেষ্টা। ট্রাম্পের তেলের দাম বাড়ায় বিপাকে সাধারণ মার্কিনিরা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পারবন। এবার বিস্তারিত। গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে রাষ্ট্রপতির আদেশ জারি অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। আর বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান, যদি প্রতারণায় হয়ে থাকে নির্বাচনের আগে এ নিয়ে কেন কোনো কথা বলেনি বর্তমানে সরকারি দল বিএনপি। গণভোট মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। মুক্তা মাহমুদের প্রতিবেদন। মঙ্গলবার বিকেল 3:30টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পরপরই সন্ধ্যায় পূর্ব নির্ধারিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 বিষয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আপনার সময় 7 মিনিট, সময়ের মধ্যে 7 মিনিট। গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনার শুরুতেই নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যে স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নিয়ে একে একে কথা বলেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। প্রকৃত আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন বা বলতেন যে এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক। তাদের বক্তব্যের পর 30 মিনিটের আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সবাইকে সাথে নিয়ে গণতান্ত্রিক উপায়ে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতিকে দিয়ে? আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। অসাংবিধানিক আদেশের অনুবলে বেআইনি কোনো আদেশের মাধ্যমে কোনো কিছুই বৈধতা পেতে পারে না মাননীয় স্পিকার। এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। পরে আবারও 10 মিনিটের বক্তব্য দেন জামায়াতের আমির। দুই পক্ষের সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি করার দাবি জানান তিনি। একই সঙ্গে জনগণের রায় গণভোট মেনে নিতে সরকার দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন। তবে সেখানে আমাদের আহ্বান থাকবে
যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শিগগিরই মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করে তাদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার, এমনটি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ফ্যাসিস্ট আমলে মুক্তিযোদ্ধা না হয়েও যারা তালিকায় নামে উঠেছেন তাদের বাদ দেওয়ার কথাও জানান তিনি। আর পরিবেশ রক্ষায় অযোধ্যা মাটি কাটা বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। মুক্তা মাহমুদের আরও একটি রিপোর্ট। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে শুরু হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরুতেই মুক্তিযুদ্ধ, কৃষি, ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত নানা প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা বলে কিছু নেই। ফ্যাসিস্ট আমলে নানা তন্ত্র মন্ত্র দিয়ে অনেক অমুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। তাদের চিহ্নিত করে দ্রুত তালিকা প্রকাশ করা হবে। অমুক্তিযোদ্ধা যারা তন্তর মন্তর দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারাও নিজেরা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। বীর মুক্তিযোদ্ধা হলেও মুক্তিযোদ্ধার তালিকা থেকে আওয়ামী লীগ সরকার নাম বাদ দিয়েছে বলে সংসদে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। মুক্তিযোদ্ধাদের যোদ্ধার যে গৌরব থেকে আমি বঞ্চিত, এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা বলে জানে, আপনিও জানেন মাননীয় স্পিকার। এই হারানো গৌরবটা আমি ফিরে পাবো কিনা আমার প্রয়োজনীয় কাগজপত্র যদ্দূর সময় আমার গচ্ছিত আছে আমি দেখাবো ইনশাল্লাহ। এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। অতীতের ন্যায় যে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। দেশে পরিবেশ সংকট বিবেচনায় নদীগুলোয় ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধে সরকারের পদক্ষেপ নিয়ে সংসদে পরিবেশ মন্ত্রীর কাছে জানতে চান কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আমার মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিয়েছে যাতে করে এই ধরনের অবাঞ্ছিত মাটি কাটা বন্ধ হয়। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদের জানান, সরকার পেঁয়াজ সংরক্ষণে নতুন পদ্ধতি চালু করেছে। এতে করে পেঁয়াজের দাম নিয়ে আর কেউ 9-6 করতে পারবে না। কৃষি বিষয়ে পরবর্তীতে একটি প্রশ্ন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিল্ডিং হবে কিনা নতুন এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন প্রস্তাবে বিরোধী দল পুরোপুরি সম্মত নয়। জাতীয় সংসদ অধিবেশনের 5ম কার্যদিবস শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, সংশোধন নয়, সংবিধান সংস্কার পরিষদের জন্য কমিটি গঠিত হলে শর্ত সাপেক্ষে তাতে যোগ দিবে বিরোধী দল। সংশোধনীর আলাপে শুভঙ্করের ফাঁকি রয়েছে। এ বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বিরোধী দলীয় নেতা তিনি কিন্তু বলেছেন, যদি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কোনো কমিটি নিয়ে আলোচনা হয় সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখা প্রয়োজন, যে ধরনের কমিটির প্রস্তাবনাই করা হচ্ছে না কেন, সেই কমিটিগুলোর কিন্তু আদতে আইনগত তেমন কোনো কার্যকারিতার জায়গা নেই। কারণটা হলো এই সংবিধান রিলেটেড যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা বলছি যে সংবিধান সংস্কার যে পরিষদ সেখানে শুরু হবে, বিএনপি বলছে এটা সংসদে শুরু হবে। সেটা কিন্তু কোনো কমিটির মাধ্যমে শুরু হওয়ার মতো কোনো বিষয় এটা নয়। জ্বালানি সংকট মোকাবেলায় 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে পাঠদানের প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়। তবে কবে থেকে এটি কার্যকর হবে তা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠির মাধ্যমে জানাবে মন্ত্রণালয়। এদিকে অফিস শেষে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের দাবি শুনে সমাধানের আশ্বাস দেন সরকার প্রধান। সাইফুল রিপনের প্রতিবেদন। মঙ্গলবার সকালে 9:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সরকার প্রধান তারেক রহমান। শুরুতেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশের উদ্ভূত পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন।
যেহেতু ওয়ার্ল্ড ওয়াইজ ক্রাইসিস, নট অনলি বাংলাদেশ, অ্যান্ড উই ডোন্ট নো হাউ লং দিস ক্রাইসিস উইল কন্টিনিউ, সেই কারণে আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলিকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ, মানে ব্ল্যান্ডিং সিস্টেম, নট দ্য ইউনিভার্সিটি, আই এম টকিং অ্যাবাউট দ্য স্কুল সিস্টেমের মধ্যে করছি, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অল মিডিয়াম, স্পেশালি দ্য মেট্রোপলিটন সিটির কথা আমরা বলছি। এদিন আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বেলা 2:45টার দিকে কার্যালয় থেকে বের হলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বাইরে অপেক্ষমান পদোন্নতি বঞ্চিত চিকিৎসকরা। প্রধানমন্ত্রী তাদের দিকে এগিয়ে গিয়ে কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী চিকিৎসকরা। প্রমোশনের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে ফিট লিস্টের মধ্যে ছিলাম, সেখান থেকে আমাদেরকে ইন্টেনশনালি বাদ দেওয়া হয়েছে। করার পরে আমাদেরকে পুলিশ ভেরিফিকেশন করার জন্য ওনারা চাইছে, সেটাও হয়ে গেছে। সেই সুপারনিউমারি পোস্টার এপ্রিল মাসে অ্যাবলিশ হয়ে যাবে। চোখে কান্না চলে আসতেছে আমাদেরকে, উনি যে সময়টা দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী এটা অতি দ্রুত সলভ করবেন, বিকজ আমাদের 17 এপ্রিল এটার মেয়াদ শেষ। বেলা 3টার দিকে সংসদ অধিবেশনে যোগ দিতে সচিবালয় থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। এই হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 42 জন শিশু। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে চলতি মাসেই প্রাণ হারিয়েছে 22 শিশু। দেশের বিভিন্ন জেলা থেকেও রোগীরা ভিড় করছেন হাসপাতালটিতে। সাদ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। দেশে মারাত্মকভাবে ঘটছে হামের বিস্তার। হামে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত মারা গেছে 50 শিশু। প্রতিদিনই অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 42 জন শিশু। এবছর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 650। আক্রান্তদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। বর্তমানে আইসিইউতে 6 এবং এইচডিইউতে চিকিৎসাধীন আছে 5 শিশু। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের অধিকাংশই খুব জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। জটিল হাম, যেগুলো হাম এবং নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়, তাদের মধ্যে মৃত্যু হার কিন্তু 3% মতো। জটিলতাগুলোকে যদি প্রতিরোধ করা যায়, জটিলতাগুলো যদি না হয়, তাহলে অবশ্যই মৃত্যু হার কমে আসবে। রোগীর চাপ বাড়ছে, প্রতিদিন একটু একটু করে বাড়ছে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও হামের রোগীরা আসছেন এই বিশেষায়িত হাসপাতালে। আমরা আছি প্রায় 1 সপ্তাহের মতো হলো। 25 তারিখে ভর্তি হয়েছি। প্রচন্ড জ্বর ছিল, মুখে ঘা ছিল, তারপরে হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল। আমরা যতদিন ধরে আইছি এতদিনে অনেক বাচ্চা মারা গেছে, প্রতিদিনই বাচ্চা মারা গেছে। তাড়াতাড়ি টিকাটা চালু ভাবে দিলে এই যে বাচ্চা এত ক্ষয়ক্ষতি হইতো না। হাম খুবই ছোঁয়াচে। দূর দূরান্ত থেকে আসা রোগীর স্বজনদের দাবি, সংক্রমণ নিয়ন্ত্রণে আরো জোরালো ভূমিকা নিতে হবে সংশ্লিষ্টদের। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। যেসব এলাকায় হামে টিকা গ্রহণের সংখ্যা কম, সেসব এলাকায় আবারও চালানো হবে টিকা কার্যক্রম, জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। বলেন 604 কোটি টাকার টিকা ক্রয়ের কার্যাদেশ অনুমোদন হয়েছে। এদিকে বিভিন্ন হাসপাতালে অব্যাহত আছে হাম উপসর্গ নিয়ে শিশু ভর্তি। সহকর্মীদের তথ্য ছবিতে জানাচ্ছেন শর্মিলা কেয়া। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। বলেন, যেসব এলাকায় হামের টিকা গ্রহণের সংখ্যা কম, সেসব এলাকায় আবারও চালানো হবে টিকা কার্যক্রম। স্বাস্থ্যসেবা সচিব জানান, ইতিমধ্যে 604 কোটি টাকার টিকা ক্রয়ের কার্যাদেশ অনুমোদন হয়েছে। টিকা হাতে পেলে শুরু করা হবে কার্যক্রম। এখানে কতজন রোগী এসছেন, কোন কোন অসুস্থতার জন্য চিকিৎসা নিচ্ছেন, কতজন সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন, কিভাবে চিকিৎসা পাচ্ছেন, সব কিছুই আপনাদেরকে ট্রান্সপারেন্ট ওয়েতে আপনাদেরকে দেয়া হবে। এই আশেপাশের যতগুলো স্ট্রাকচার আছে, আমরা শিশু হাসপাতাল সহ সবগুলোর স্বাস্থ্যসেবা শুরু করার নিশ্চয়তা দিচ্ছি। এদিকে নাটোরে হামের প্রাদুর্ভাব রোধে হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভায় জানানো হয়, শিশুদের জ্বর, র্যাশ, মুখে ঘা, কাশি, পেটের পীড়ার মতো উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে যাওয়ার। এদিকে বিভিন্ন জেলায় উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। সিলেট শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি রয়েছে 16 জন শিশু।
এখন আলহামদুলিল্লাহ আমার ছেলের যেটা বাইক হয়েছিল রেসটা ওটা কমে গেছে, একটু খাসি আছে শুধু। ম্যাক্সিমামের বয়স 1 বছরের নিচে, তারা দেখা যাচ্ছে একটি টিকা নিয়েছেন বা আরেকটি নেন নাই, বা একটিও টিকা নেন নাই, বা এখনো টিকা নেওয়ার বয়স হয় নাই। এরকম অবস্থায় বিভিন্ন রকমের রোগী আমরা পাচ্ছি। বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছে 4 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রস্তুত রয়েছে আইসোলেশন ও আইসিইউ জন্য একটা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে, অন্ততপক্ষে 10টা বেড রাখা আছে। এই মুহূর্তে 4 জন রোগী আইসোলেশনে আছে, 4 জন বাচ্চা আছে, আইসোলেশন রাখা হয়েছে এবং সেখানে আমরা আলাদাভাবে স্টাফ দেওয়া হয়েছে। নেত্রকোনা সদর হাসপাতালে মঙ্গলবার ভর্তি হয়েছে 4 শিশু, তবে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় বাড়ছে ভোগান্তি। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম। জ্বালানি বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম লিটার প্রতি 100 টাকা, অকটেন 120 টাকা, পেট্রোল 116 টাকা এবং কেরোসিন 112 টাকা নির্ধারণ করে তা বহাল রাখা হয়েছে। জ্বালানি তেলের এই হার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। এপ্রিল জুড়ে এই মূল্যহার কার্যকর থাকবে। এর আগে সকালে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে নতুন দাম ঘোষণা হতে পারে বলে জানানো হয়েছিল। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন জ্বালানি বিভাগ। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, এপ্রিলে জ্বালানি তেল নিয়ে কোনো অসুবিধা হবে না। ডিজেল পাচার রোধে সরকার নজরদারি করছে বলেও জানান তিনি। এদিকে জরুরি চাহিদা পূরণে 1 লাখ টন অপরিশোধিত তেল এবং 1,60,000 টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছড়ার রিপোর্ট। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চলছে পুরোদমে। 30 মার্চ শুধু একদিন সারা দেশে অভিযান চালিয়ে 87,700 লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 2,96,305 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আমাদের মোট অভিযান 3,559, মামলার সংখ্যা হয়েছে 1244, সর্বমোট অর্থদণ্ড হয়েছে 84,51,000, কারাদণ্ড দেয়া হয়েছে 19 জনকে। জ্বালানি তেলের বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সকল তথ্য তুলে ধরা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে দেশে জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতিও তুলে ধরা হয়। সেখানে বলা হয়, 31 মার্চ পর্যন্ত ডিজেল আছে 1,28,939 মেট্রিক টন, 7,940 মেট্রিক টন আছে অকটেন এবং 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে। জেট ফুয়েলের মজুদ আছে 44,000 মেট্রিক টনেরও বেশি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, দেশে জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি স্থিতিশীল। তিনি জানান, বর্তমানে ডিজেল, অকটেন, পেট্রোলের যে মজুদ রয়েছে তাতে সংকটের কোনো কারণ নেই। মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ফুয়েল কার্ডের অ্যাপ প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে এটি চালু হবে। আমরা অলরেডি একটা অ্যাপস ডেভেলপ করছি। এটা আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যে 2-1টা জায়গায় আমরা টেস্ট কেস হিসেবে চালু করব। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমি গতকাল বলেছি যে তারা তাদের মতো করে একটা ম্যানুয়াল পদ্ধতিতে চালু করেছে কেউ কেউ। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে জরুরি চাহিদা পূরণে 1 লাখ টন অপরিশোধিত তেল কেনারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এর অনুমোদন দেয়া হয়। পাশাপাশি 1,60,000 টন ডিজেলও কেনা হবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। দর্শক, ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে রাজধানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইবুল ইসলাম রায়হান। রায়হান, আপনি আমাদেরকে জানাবেন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট কেটেছে কিনা এবং আরো জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন। যেমনটা বলছিলেন, আসলে
রাজধানীর এখন গভীর রাত চলছে। গভীর রাতের কথা যদি বলি, রাজধানীর যে কয়টি ফিলিং স্টেশন খোলা রয়েছে প্রতিটি ফিলিং স্টেশনের সামনে আমরা দেখেছি দীর্ঘ সারি কিন্তু এখনও রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁ এলাকায়। এখানে কিন্তু এই মুহূর্তে অকটেনের যে সরবরাহ সেটা কিন্তু বন্ধ রয়েছে, ডিজেল সরবরাহ করা হচ্ছে এবং কি এই ফিলিং স্টেশনে যেহেতু গ্যাস রয়েছে গ্যাসটা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি, কিছুক্ষণ আগে আমরা পাশেই ট্রাস্ট যে ফিলিং স্টেশন সেখানে গিয়েছিলাম, সেখানে দীর্ঘ সারি দেখতে পেয়েছি। তবে জ্বালানি তেলের বিষয় সরকারের পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছে দেশে পর্যাপ্ত পরিমাণ যে তেল মজুত রয়েছে সেটি কিন্তু সরকার বলছেন। তবে আমরাও দেখতে পেয়েছি যারা আসছেন গাড়ি নিয়ে তারা কিন্তু তেল পাচ্ছেন। তবে তেলের জন্য যে একটা আশঙ্কা মানুষের ভিতর কাজ করছে, যার কারণে অনেকের গাড়িতে তেল থাকা সত্ত্বেও তারা কিন্তু আবার পুনরায় যে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কি ফুল করার জন্য তারা কিন্তু তেল নিয়ে যাচ্ছে। যদি আজকের কথা বলি, আজকে কিন্তু সারা দেশে বিভিন্ন স্থানে দেশের যে অভিযান পরিচালনা করে কিন্তু তেল জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ, ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে তারা সরকারের পক্ষ থেকে কিন্তু অভিযান চালিয়ে তেল বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এই ধরনের অভিযান কিন্তু চলমান থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং কি আরও কঠোর অভিযান সামনের দিকে রাখবে। যদি কোনো পেট্রোল পাম্প এবং কি তেল ক্রয় করে যদি কেউ মজুত করতে চায় সেক্ষেত্রে কিন্তু সরকার যথেষ্ট সচেতন রয়েছে বলে আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো আজকে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের তেল মজুদের দায়ে তেল জব্দসহ মামলা কিন্তু হয়েছে। যদি আমরা গতকালকে থেকে আজকের পরিমাণ বলি, 391টি অভিযান চালানো হয়, এর ভিতরে 191টি মামলা কিন্তু হয়েছে। মোট 9,75,770 টাকা কিন্তু জরিমানা করা হয়েছে এই যে তেলকে নিয়ে দীর্ঘ এতদিনে অভিযানে। এই অভিযান কিন্তু ধীরে ধীরে আরও কঠোর অবস্থান ধারণ করবে। এই মুহূর্তে এই যে রাজধানীর যেই পাম্পটি আমরা ক্যামেরার চোখে দেখাচ্ছি, এই পাম্পটিতে কিন্তু এই পাম্পটির আশেপাশে যেহেতু অকটেন নেই, ডিজেলের জন্য আমরা যেমন দেখেছি ট্রাকের যে দীর্ঘ সারি সেটি কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে রাজধানীর যে তেজগাঁ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। রাহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মাদারীপুরের শিবচরে 5,600 লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরের খোড়াঘাট উপজেলায় একটি দোকান থেকে জব্দ করা হয়েছে 1,671 লিটার ডিজেল। সিরাজগঞ্জে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। নারায়ণগঞ্জে 9,000 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। একদিকে ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে জ্বালানি তেলের জন্য হাহাকার, অন্যদিকে উদ্ধার হচ্ছে অবৈধভাবে মজুত করা হাজার হাজার লিটার জ্বালানি তেল। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আজাদমোড় এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে জব্দ করা হয় 1,671 লিটার ডিজেল। আগেই পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি দোকান মালিককে। এদিন মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে 5,600 লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এসব ডিজেল ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা কৃষক আছেন এবং যারা বিভিন্ন কলকারখানার কাজে নিয়োজিত আছেন, শুধুমাত্র তাদেরকে আমরা প্রায়োরিটি বেসিসে অর্থের বিনিময়ে সেই তেলটা বিক্রয় করে দিচ্ছি এবং সেই বিক্রয়লব্ধ অর্থটা আমরা ব্যাংকিং আওয়ারে যখন হবে তখন আমরা সেটা বাজেয়াপ্ত হিসেবে, সরকারি টাকা হিসেবে সেটা আমরা সরকারি কোষাগারে জমা দিয়ে দিচ্ছি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে জব্দ করা হয় 9,100 লিটার ডিজেল। মজুতদারকে 2 মাসের কারাদণ্ড ও 6,000 টাকা জরিমানা করা হয়। 9,100 লিটার ডিজেল জব্দ করি এবং এখানে এই ডিজেলের যে বর্তমানে দায়িত্বে ছিলেন তিনি কোনো সদুত্তর দিতে পারেন, সেজন্য আমরা তাকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিই এবং 6,000 টাকা অর্থদণ্ড করি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে মঙ্গলবার সকালে রাজশাহীর মোহনপুর উপজেলার রহমান পেট্রোল পাম্প থেকে ড্রাম ভর্তি ডিজেল তানোরে নিয়ে যাওয়ার সময় আটক করে স্থানীয় জনতা। পরে নিয়ে যাওয়া হয় থানায়। এছাড়া রাজশাহীর গুলগফুর পেট্রোল পাম্পের বিরুদ্ধে শুরু থেকেই জ্বালানি তেলের অবৈধ কারবারের অভিযোগ ছিল। দুপুরে পাম্পটিতে গেলে বোতলে ও জারে ভর্তি করে তেল দেওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিও ধারণ করতে গেলে বাধা দেয় পাম্পের কর্মচারী ও পুলিশ সদস্যরা। এদিকে জ্বালানি তেল পাচার রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে যশোর সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে বিজিবি।
আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। এ মামলায় মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরে চিফ প্রসিকিউটর জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড মামলার তদন্ত দ্রুতই শেষ করা হবে। এই শাপলা চত্বর ঘটনায় যারা আসবে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। এদিকে 2015 সালে বরিশালের 2 ছাত্রদল নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, অতীতের সব ক্রসফায়ারের বিচার হবে। বাংলাদেশে কতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি। সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি। যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি। সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে, এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। চিফ প্রসিকিউটর আরও জানান, 5 আগস্টের পর জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত যত মামলা হয়েছে তাতে অনিয়ম হয়েছে কিনা তাও যাচাই বাছাই করা হবে। 5 আগস্টের পর থেকে বিভিন্ন থানায় বিভিন্ন রকমের মামলা হয়েছে, কোনটা কোর্টে হয়েছে, কোনটা থানায় হয়েছে। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর মিরপুর 10 নম্বরে দিলওয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে ফের 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেশের মানুষের উপকারে আসবে না এমন কোনো প্রকল্প প্রণয়ন কিংবা বাস্তবায়ন করবে না পানি সম্পদ মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী আনি। আর ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করে তারা সঠিক ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এদিকে আগামী 20 বছরে জলবায়ু পরিবর্তনের কথা মাঠে রেখে পানি সম্পদ মন্ত্রণালয়কে নতুন করে একটি জাতীয় পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান পানি ও জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। মঙ্গলবার রাজধানীতে পানি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে সুপেয় পানির সংকট। এমন বাস্তবতায় পানির প্রবাহ যেখানে সাম্যের হাসি সেখানে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস 2026। এ উপলক্ষে রাজধানীর পানি ভবনে আলোচনা সভার আয়োজন করে পানি সম্পদ মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে পানি ও জলবায়ু বিশেষজ্ঞরা বলেন, আগামী 20 বছরে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে পানি সম্পদ মন্ত্রণালয়কে নতুন করে একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করতে হবে। খালি প্রজেক্ট করতে চাই, কিন্তু প্রজেক্ট মেনটেন করি না, প্রজেক্টের ফলাফল পেলাম কিনা সেটা দেখি না, কোনো ইভ্যালুয়েশন নেই বাংলাদেশ সরকারের। আমাদের এখন সময় এসছে ডেভেলপমেন্ট থেকে ম্যানেজমেন্টে যেতে। এই সরকারের 2টা সারা জাগানো প্রকল্পের, একটা হচ্ছে খাল পুনরুদ্ধার, আরেকটা হচ্ছে গাছ লাগানো। আমি মনে করি প্রত্যেক পরিবেশবাদীরই সেখানে আনন্দিত হবার সুযোগ রয়েছে। পানি কেবল একটি সম্পদ নয়, এটি জীবন ও জীবিকার প্রধান ভিত্তি। তাই পানির টেকসই ব্যবহার নিশ্চিত করার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। 2.2 বিলিয়ন মানুষ এখনো কিন্তু নিরাপদ পানির বাইরে। সেগুলোর জন্য আমরা সম্মিলিতভাবে আমরা সেগুলোর জন্য প্রতিকার করতে পারি এবং আমরা সেই পানির প্রবাহ এবং পানির সাম্যতা যেন বজায় রাখতে পারি। প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এনি অভিযোগ করেন, নানা প্রকল্পের নামে কোটি কোটি টাকা লোপাট করেছে বিগত সরকার। মানুষের উপকারে আসবে না এমন কোনো প্রকল্প প্রণয়ন করবে না বর্তমান সরকার। একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট ডাবল প্রজেক্ট হয়েছে, খাল খনন পুনঃখনন হয়ে 2-3টা প্রজেক্ট হয়ে টাকা তছরূপ হয়েছে। স্বনির্ভর বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যেভাবে আমরা করেছিলাম, ওইভাবে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশকে আমি 20,000 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ আমি গড়বই।
পানির অপচয় রোধ, দূষণ ও সঠিক ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। এবং সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আমি আমার বক্তব্য শেষ করছি। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জলাবদ্ধতা নিরসনে আগামী 1 মাসের মধ্যে খাল, বক্স, কালভার্ট পুনরুদ্ধার, সংস্কার ও পরিষ্কারের লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় বক্স কালভার্ট পরিষ্কার কাজ উদ্বোধন করে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এদিন সকালে মিরপুর 10 এলাকায় তালতলা সড়ক, ড্রেন ও বাইলের উন্নয়ন কাজ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। এইচএমএল রিপোর্ট। এটি রাজধানীর সেগুনবাগিচার বক্স কালভার্ট। সেগুনবাগিচা থেকে কমলাপুর টিটিপাড়া প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ এই ড্রেনেজ অবকাঠামোটি বর্জ্যের ঘন আস্তরণ, পলিথিন এবং নানা ধরনের পচনশীল আবর্জনার কারণে অনেকটাই অকার্যকর। ফলে একটু বৃষ্টিতেই এখানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই বক্স কালভার্টটি উদ্ধারের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে এর সংস্কার কাজ উদ্বোধন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। জলাবদ্ধতা দূরীকরণে ঢাকা দক্ষিণে প্রায় 33টি হটস্পট, 24টি খাল ও 4টি বক্স কালভার্ট পুনরুদ্ধার, সংস্কার ও পরিষ্কার কাজ দ্রুততম সময়ের মধ্যে করার কথা জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। পলিথিনটা যাতে ব্যবহার না করে এবং যত্রতত্র যাতে তারা ময়লা না ফেলে। বৃষ্টির দিন আসতেছে, এখন নিজের বাড়ির আঙিনা যাতে নিজেরা পরিষ্কার রাখে। জনগণ যদি 50% আমাদের দায়িত্ব পালন করে, আমরা বাকি 50% বা 51% সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করে টোটাল মহানগরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। এদিন সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিরপুর 10 এলাকায় তালতলা সড়ক, ড্রেন ও বাইলেন উন্নয়ন কাজ উদ্বোধন করেন। আমাদের 10 নম্বর থেকে যে 30 কোটি টাকা ব্যয়ে এ বছরের অক্টোবরের মধ্যেই এই সংস্কার কাজ শেষ হবে বলে জানান প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী তার বিশ্বাস নগর উন্নয়নে আমার প্রতি আস্থা রেখে আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে। 10 নম্বর থেকে যে বৃষ্টি হলে জলবদ্ধতা হয়, এই জলবদ্ধতা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, যাতে করে মানুষের পারাপার হাঁটা চলায় আগের মতো জলবদ্ধতা ফেস করতে না হয়। সকলের সহযোগিতা ও সমন্বয়ে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে বলে জানান দুই সিটির প্রশাসক। আমরা চেষ্টা করছি কাজেই। এইচএমএল, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের মাঝে দিয়ে সমাজের নারীদের সংগ্রামকে অনুধাবন করা যায়, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে সমাজে বিশেষ অবদান রাখায় 20 জন স্বপ্নজয়ী নারীকে পুরস্কার প্রদান করা হয়। তথ্যমন্ত্রী বলেন, পুরুষতান্ত্রিক মন মানসিকতার কারণে সমাজের নারীদের প্রতিভা বাধাগ্রস্ত হয়। সমাজ পর্যাপ্ত সুযোগ দিলে নারীরা তাদের উদ্যোক্তা শক্তিকে উৎপাদনের শক্তিতে পরিণত করতে পারবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমার সৌভাগ্য হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ নেত্রী হিসাবে পাওয়ার। সার্থক নারীদের মধ্যে তাকেও যদি আমরা আমাদের দেশের সামনে আনি, তাহলে আমরা দেখব তার এই জীবদ্দশায় কি পরিমাণ চ্যালেঞ্জ তাকে বিভিন্ন সময় বিভিন্ন পর্বে বহন করতে হয়েছে। নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনীর জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামে শুরু হয়েছে স্বাধীনতার বইমেলা। সিটি কর্পোরেশনের উদ্যোগে 19 দিন ব্যাপী বইমেলায় সহযোগিতা করছে সৃজনশীল প্রকাশক পরিষদ। মঙ্গলবার বিকেল 4টায় নগরীর কাজরি দেউরি জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বইমেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় 129টি স্টল ও 112টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর উপর চাপানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন $4 গিয়ে ঠেকেছে। বাংলাদেশি মুদ্রায় যা 493 টাকা। এই দাম ডোনাল্ড ট্রাম্পের 2 মেয়াদের যে কোনো সময়ের চেয়েও বেশি। আরও জানাচ্ছেন আসার স্বপ্নীল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন গড়িয়েছে 32 দিনে। যুদ্ধের বিপুল খরচ মেটাতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। তাই এই ব্যয় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প শিগগিরই মিত্রদের এই খরচ বহনের আহ্বান জানাবেন। কংগ্রেসের কাছে ইতিমধ্যে আরও $20,000 কোটি অতিরিক্ত সামরিক বাজেট চেয়েছে হোয়াইট হাউস। যুদ্ধে সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে। এর ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে প্রতি গ্যালন তেলের দাম ছাড়িয়েছে $4। 2022 সালের পর, অর্থাৎ গেল 4 বছরের মধ্যে যা সর্বোচ্চ। তেলের এই বাড়তি দাম বিপাকে ফেলেছে সাধারণ মার্কিনীদের। পরিবহন খরচ বাড়ায় মুদিপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়েছে। ডিজেলের দাম $3.76 থেকে বেড়ে $5.45 পৌঁছেছে। ফলে পার্সেল কোম্পানিগুলো বাধ্য হয়ে বাড়তি চার্জ বসাচ্ছে। কাটছাট করতে হচ্ছে পরিবারের বাজেটে। পরিস্থিতি সামাল দিতে মরিয়া ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তাদের জরুরি মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল ছাড়ের ঘোষণা দিয়েছে। পাশাপাশি সাময়িকভাবে ভেনেজুয়েলা ও রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র নিজে তেল রপ্তানিকারক দেশ হলেও বৈশ্বিক এই সংকট তারা এড়াতে পারছে না। শোধনাগারগুলো আগে থেকেই চড়া দামে অপরিশোধিত তেল কেনায় সরকারের এসব উদ্যোগের সুফল পেতে বেশ সময় লাগবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হয় তবে জ্বালানি সংকট সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে। আজহার স্বপ্নীল, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। মোহামেডান ও আবাহনীর ঐতিহ্যবাহী লড়াইয়ের আগের মতো রোমাঞ্চ দেখতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহামেডানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান ক্লাবের স্থায়ী সদস্য এলজিআরডি মন্ত্রী। নবনির্বাচিত কমিটির সদস্যরাও ক্লাবটিকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে বাণিজ্যিকীকরণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। ফারদিন সাজু রিপোর্ট। মঙ্গলবার দুপুরে মোহামেডান ক্লাবে যেন ভিআইপিদের মিলন মেলা। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোহামেডানের স্থায়ী সদস্যর পদে আছেন। তার সঙ্গী হয়ে ক্লাবে এসেছেন একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা। এদের সবাই কোনো না কোনোভাবে ক্লাবের সাথে জড়িত। এলেন ক্লাবের সাবেক গোলরক্ষক, বর্তমানের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পুরনো দিনের আবেগ, স্মৃতি আর গৌরব আবারও যেন ছুঁয়ে যায় সবার মনে। একসময় আবাহনী ও মোহামেডান মানে যেন ছিল গ্যালারিতে দর্শকদের গর্জন, শহর জুড়ে আলোচনা আর ফুটবলের উন্মাদনা। কিন্তু সময়ের সাথে সাথে সেই জৌলস আর নেই। সেই সোনালী অতীত ফিরে আনার কথা জানান সরকারের বিভিন্ন জনেরা। খেলার মাঠে আমরা প্রতিযোগিতা দেখতে চাই, সুস্থ প্রতিযোগিতা দেখতে পাই। আমরা ওই দৃশ্য দেখতে চাই যে মোহামেডান ক্লাব আর আবাহনী খেলা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হচ্ছে আর বাইরে মারামারি করছি আমরা। ক্রিকেট জনপ্রিয়তার অত উপরে আসেনি যেটা ফুটবল ছিল, এবং সারা দেশের তরুণরা যেন বিভক্ত মোহামেডান এবং আবাহনীর মধ্যে। আমি সেই তরুণদের মধ্যে একজন ছিলাম। একসময় মোহামেডান ক্লাবের জার্সিতে গোলবার সামাল দিয়েছেন আমিনুল হক। মোহামেডানের হয়ে খেলে পেয়েছেন তারকা খ্যাতি। এই কারণে মোহামেডানের অতীত ঐতিহ্য ফিরে আনতে ক্লাবকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আবাহনী ক্লাবকে, সেই আবাহনী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। শুধু এই ক্লাবটির ঐতিহ্য ফিরে আনা নয়, এই ক্লাবকে বাণিজ্যিকরণের কথাও ভাবছে বর্তমান নির্বাচিত কমিটি। ক্লাবের দীর্ঘদিনের যে আশা, এখানে একটি বহুতল ভবন হবে, মোহামেডান ক্লাব নিজ পায়ে দাঁড়াবে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ক্লাব সংশ্লিষ্টরা। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। লড়াই করেও এশিয়ান কাপের বাছাইয়ের শেষটা ভালো হলো না বাংলাদেশের। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে 1-0 গোলে হেরে আসর শেষ করল লাল সবুজের ছেলেরা। আর তাতে বাংলাদেশের ডাগ আউট থেকে হ্যাভিয়ার ক্যাব্রেরার অধ্যায় শেষ হওয়ার গুঞ্জনটা আরও দৃঢ় হলো। নাজমুল সাকিবের রিপোর্ট।
কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে নামার আগে কোচ হ্যাভিয়ার ক্যাপেরাও শেষটা ভালোভাবে করার কথা জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আশা পূরণ হলো না বাংলাদেশের। চেনা হতাশাকে সঙ্গী করে এশিয়ান কাপের বাছাইয়ের মিশন শেষ করলো হামজা সমিত্রা। আর এই হারে ক্যাপেরার বিদায় ঘণ্টার যে গুঞ্জনটা চলছিল তা যেন আরও জোরালো হলো। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা নিয়ম রক্ষার হলেও আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাই তো হামজা, শমিত, ফাহমিদুল, জায়ানদের মতো তারকাদের নিয়ে শুরুর একাদশটা সাজান ক্যাপেরা। গোলপোস্টের দায়িত্বে ফেরান মিতুল মার্মাকে। প্রথমার্ধে দুদলের লড়াই ছিল সমান তালে। বাংলাদেশ প্রতিপক্ষের জালের দেখা না পেলেও সিঙ্গাপুর সুযোগ পেয়ে তা হাতছাড়া করেনি। ম্যাচের 31 মিনিটে হ্যারিস স্টুয়ার্ট মিতুলকে বোকা বানিয়ে বাংলাদেশের জালে বল জড়ান, আর তাতে 1-0 গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক মাঠে নামেন বদলি খেলোয়াড়, তবে তাতেও গোলের দেখা পায়নি ক্যাপেরা বাহিনী। ফলে গ্রুপের তৃতীয় দল হয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের বাছাইটা শেষ করে লাল সবুজের দল। নাজমুস সাকিব, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।